হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জনপ্রিয়তার শীর্ষে থাকা কোরিয়ান মুভি ট্রেন টু বুসান। মুভিটির পুরো গল্পটাই এক্সাইটমেন্টে ভরপুর হলেও শেষের অংশটি এতটাই হৃদয় বিদারক যে আমি নিশ্চিত আপনি কেঁদে ফেলবেন। তবে চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতে শেয়ার মার্কেট কোম্পানির একজন ম্যানেজারকে দেখা যায়, যার নাম সিওকো। সে তার জুনিয়র একজন কলিগকে অর্ডার দেয় বায়োটেক কেমিক্যাল কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিতে। কিন্তু তার কলিগ সে শেয়ার বিক্রি না করার পেছনে বিভিন্ন কারণ দেখায়, কিন্তু সিওকো তার সিদ্ধান্তে একদম অটল থাকে। তাই জুনিয়র কলিগের আর কিছু করার থাকে না। যাই হোক, অফিস শেষে সিওকো তার মেয়ের জন্য একটি গিফট কিনে বাড়িতে ফিরতে থাকে। আসলে সিওকো ও তার স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছিল কয়েক মাস আগেই, তাই সে তার ছোট্ট মেয়েকে নিয়ে তার মায়ের সাথে একই বাড়িতে থাকতো। মূলত আজকে ছিল সিওকো এর মেয়ে সুয়ানের জন্মদিন। সিওকো সুয়ানের জন্য কিনা তার গিফটটা নিয়ে তার সামনে হাজির হলে সোহান সেই গিফট দেখে খুশি না হয়ে বরং বেশি মন খারাপ করে ফেলে, কারণ একই ধরনের গিফট তার বাবা তাকে আগেও দিয়েছিল। যাই হোক, জন্মদিন উপলক্ষে সুয়ান তার বাবার কাছে বায়না ধরে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে এবং কালকেই যেতে হবে। যেহেতু অফিসের কাজে সিওকো অনেকটাই ব্যস্ত থাকতো, তাই সে তার মেয়েকে সময় দিতে পারতো না। আর তাই তার মেয়ের জন্মদিনের আবদার রাখতে পরদিন বুসান শহরে সুয়ানকে তার মায়ের কাছে নিয়ে যেতে রাজি হয়। প্ল্যান অনুসারে পরদিন সকালেই সে তার মেয়েকে নিয়ে রওনা দেয় সিউল ট্রেন স্টেশনের দিকে। যাওয়ার পথে শহরে ঘটে চলা অদ্ভুত রকমের দুর্ঘটনা দেখার সম্মুখীন হয়। পরবর্তীতে তারা স্টেশনে পৌঁছে বাবা ও মেয়ে দুজনে ট্রেনে উঠে নিজেদের আসনে বসে, কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার আগে ট্রেনের ভেতরে একটা মেয়ে দৌড়ে ঢুকে যায়। আর এটাই ছিল তাদের এই ট্রেন যাত্রার সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ মেয়েটি কোনো এক কারণে তার পায়ে বেশ কিছু ক্ষত নিয়ে ট্রেনে উঠে পড়েছিল। এদিকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে সিওক ঘুমিয়ে পড়ে, তাই সুয়ান তার বাবাকে রেখে একাই বাথরুমে চলে যায়। আর এতক্ষণে পায়ে ক্ষত নিয়ে ট্রেনে উঠে যাওয়া মেয়েটা অসুস্থ হতে শুরু করে, আর তাকে সাহায্য করার জন্য সেখানে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট আসে। কিন্তু অসুস্থ মেয়েটি এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে যায়। সে ওই ফিমেল অ্যাটেন্ডেন্টের উপর হামলা করে বসে, আর চোখের পলকেই ওই ফিমেল অ্যাটেন্ডেন্টও জম্বি হয়ে যায়। এভাবে 1 থেকে 2, 2 থেকে 4 হতে হতে পুরো বগিতে সবাই জম্বিতে পরিণত হতে থাকে। এদিকে সিও ঘুম থেকে উঠে তার মেয়েকে দেখতে না পেয়ে তাকে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাথরুমের সামনে সুয়ানকে দেখতে পেয়ে সে জলদি তার মেয়েকে নিয়ে পালিয়ে আসতে থাকে পিছনের এক নিরাপদ বগিতে। আর তাদের পিছনে আসতে থাকে শত শত জম্বি, কিন্তু দরজা বন্ধ থাকায় জম্বিরা দরজা খুলে ভিতরে আসতে পারছিল না। তারা শুধু মানুষকে দেখে কাছের ওপর পাশ থেকে চিৎকার করছিল। আর সেই বগিতে থাকা একজন গর্ভবতী মহিলা, যার নাম সিউন, সে কাছের দরজায় পানি ছিটিয়ে সেখানে পত্রিকার কাগজ লাগিয়ে দেয়, যাতে জম্বিরা কাছের দরজায় এত বেশি ধাক্কাধাক্কি আর না করে। এখানে এই গর্ভবতী মহিলার স্বামীর নাম ছিল স্যাং হাও। যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক ট্রেনের ভেতরে রেডিওর মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করে জানায় যে ট্রেন আসলে বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। সারা দেশব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াগো স্টেশন পর্যন্ত যাবে, আর সেখানে অনেক আর্মি আছে, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। তাই এখন তারা ট্রেন নিয়ে যেতে থাকে দিয়াগো স্টেশনের দিকে। কিন্তু প্রতিমধ্যে ইয়াংশু নামক ট্রেনের এক যাত্রী কার সাথে যেন ফোনে কথা বলে জানতে পারে যে আসলে দিয়াগো স্টেশন একদমই নিরাপদ নয়। আর এই কথোপকথন সিওকো শুনে ফেলে, তাই সে নিজেও তার একজন ক্লায়েন্টকে কল করে জানতে পারে যে সত্যি দিয়াগো স্টেশন নিরাপদ নেই। তখন সিওকো তাকে বলে, আমি তোমাকে অনেক দামি দামি শেয়ার ফ্রিতে দিয়ে দিব, আমাদের দিয়াগো স্টেশন থেকে নিরাপদে বের হতে সাহায্য করো প্লিজ। এই অফার পেয়ে তার ক্লায়েন্ট তাকে বলে, তুমি তাহলে মেন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকে ছোট গেট দিয়ে বের হয়ে আসিও, আমি সেখান থেকে তোমাকে রিসিভ করব। এরপর লম্বা সফরের পর ট্রেন পৌঁছে যায় দিয়াগো স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে স্টেশন পুরাটাই ফাঁকা পড়ে আছে। সবাই যে যার মতো করে মেন গেট দিয়ে বের হতে থাকে, কিন্তু সিওকো তার মেয়েকে নিয়ে পূর্ব দিকের গেট দিয়ে বের হতে যায়। আর এখন রাস্তায় এক আর্মি অফিসার আসতে থাকে তাদের দিকে। সাহায্যের আশায় পাগল লোকটি ও সিওকো দৌড়ে যেতে থাকে আর্মি অফিসারের দিকে, কিন্তু তখনই তারা দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য, কারণ আর্মি অফিসারদের পিছনে ছিল আরো অনেকগুলো
জম্বি আর্মি অফিসার যারা ছুটে আসছে তাদেরকে আক্রমণ করতে। অপরদিকে মেন গেট দিয়ে বের হতে থাকা যাত্রীদের উপর হাজার হাজার জম্বি হামলা করে দেয়। জীবন বাঁচানোর চেষ্টায় সবাই দৌড়াতে থাকে, আবার অনেকেই মারা যায় এখানে। এদিকে সুয়ানের উপর এক জম্বি হামলা করে, ঠিক তখনই স্যাং হাও এসে তাকে বাঁচিয়ে নেয়। এই জম্বি হামলায় ট্রেনে তাদের সাথে থাকা একটা স্কুলের একদল বেসবল প্লেয়ারদের সাথে সবাই মারা যায়, শুধুমাত্র সেখানে 2 জন প্লেয়ার বেঁচে যায়। আর তখন সিওকো ও স্যাং হাও মিলে অনেক সাহসিকতার সাথে জম্বিদেরকে আটকে দিয়ে বাকি যাত্রীদেরকে ট্রেনে ওঠার জন্য সাহায্য করতে থাকে। আর জীবন বাঁচাতে ট্রেনের সুস্থ যাত্রীরা তাড়াতাড়ি করে এক একজন এক এক বগিতে ঢুকতে থাকে। এদিকে ট্রেনের চালক ট্রেনের 2 জন সদস্যের সাথে আলোচনা করে যে বুসান শহরে এখন একমাত্র নিরাপদ শহর যেখানে এখনো অবধি ইনফেকশন ছড়িয়ে পড়েনি, তাই তারা ট্রেন ছেড়ে দেয় বুসানের উদ্দেশ্যে। আর একদম শেষে ট্রেনে উঠে সিওঙ্গো, স্যাং হাও ও বেসবল প্লেয়ার। ট্রেনে উঠে স্যাং হাও তার স্ত্রীকে কল করে জানতে পারে তার গর্ভবতী স্ত্রী সিওকো এর মেয়ে সুয়ানকে নিয়ে 13 নম্বর বগির একটা বাথরুমে আটকে আছে। এদিকে বেসবল প্লেয়ার তার বন্ধুকে কল করে জানতে পারে সেও একটি নিরাপদ বগিতে আছে, সেখানে তার সাথে আরো অনেকে রয়েছে। তখন বেসবল প্লেয়ার তার বন্ধুকে বলে আমরা তোমাদের বগিতে আসছি। তার বন্ধু অনেক খুশি হয়ে বগিতে থাকা বাকিদের বলে আমার বন্ধুরা এখানে আসছে, কিন্তু বগিতে থাকা একজন স্বার্থপর লোক বগিতে থাকা সবাইকে বলে আমরা কাউকে এ বগিতে আসতে দিব না, কি গ্যারান্টি আছে যে ওরা আমাদের কামড়াবে না বা ইনফেক্টেড করবে না। যাই হোক, এদিকে সিওকো, স্যাং হাও ও বেসবল প্লেয়ার প্রস্তুতি নিতে থাকে 13 নম্বর বগিতে যাওয়ার জন্য। তারা অনেক সাহস নিয়ে সামনে আসা জম্বিদের মেরে সামনে এগোতে থাকে। ঠিক তখনই ট্রেন চলে আসে একটা টানেলের ভেতরে। তারা 3 জন খেয়াল করে অন্ধকারের কারণে জম্বিরা আর কিছুই দেখতে পারছে না, আর এই সুযোগেই দ্রুত তারা পৌঁছে যায় 13 নম্বর বগিতে। এখন তারা সেখানে থাকা স্যাং হাওয়ের স্ত্রী সিওকের মেয়ে ও একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে নিরাপদ বগির দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই সেই বগিতে থাকা পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে সিওকো পড়ে যায় জম্বিদের চোখে। তারা দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই জম্বিরা হাত পা মাথা ঢুকিয়ে দরজা আটকে দেয়। স্যাং হাও কোনো রকমে তার সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ধরে রাখে, আর সিওকো লড়াই করছিল জম্বিদের সাথে। এর ঠিক অপর পাশের বগিতে ছিল বাকি সুস্থ মানুষগুলো। তখন বেসবল প্লেয়ার চিৎকার করে দরজা খুলতে বললেও কেউ কোনো সাড়া দেয় না, উল্টো বেসবল প্লেয়ারের বন্ধুর মুখ চেপে ধরে রাখে আর দরজা আরো শক্ত করে লাগিয়ে দেয়। বেসবল প্লেয়ার রাগান্বিত হয়ে তার হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে দরজা আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকে। এদিকে এতক্ষণে দরজা ধরে রাখা স্যাংকে এক জম্বি কামড়ে দেয়। স্যাং তার স্ত্রীর চোখের সামনে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে বেসবল প্লেয়ার অন্য দরজাটি ভাঙতে পারলেও এতক্ষণে স্যাং এর ধরে রাখা দরজা ভেঙে যায়, ফলে জম্বিরা তাকে হামলা করে। কিন্তু স্যাং তার জীবনের শেষ শক্তি দিয়ে আটকাতে থাকে জম্বিদের, বাঁচিয়ে দেয় তার অনাগত সন্তান ও তার স্ত্রীর জীবন। এরপর কোনো রকমে তাদের কয়েকজন নিরাপদ বগিতে পৌঁছাতে পারলেও তাদের সাথে থাকা বৃদ্ধ মহিলাটি ও স্যাং মারা যায়। তাই নিরাপদ বগিতে থাকা সেই স্বার্থপর লোকটিকে সিওকো মারতে থাকে এবং বলে তোমার জন্যই এরা 2 জন মারা গেল, তুমি আগে দরজা খুললে তারা তাহলে বেঁচে যেত। স্বার্থপর লোকটি সবাইকে বলতে থাকে এরা হয়তো ইনফেক্টেড, এদেরকে অন্য বগিতে পাঠিয়ে দাও, নয়তো এরা আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন সেই বগিতে থাকা সবাই এক হয়ে সিওকো, তার মেয়ে সুয়ান, গর্ভবতী মহিলা, বেসবল প্লেয়ার ও পাগল লোকটিকে অন্য বগিতে চলে যেতে বলে। তখন বেসবল প্লেয়ারের বন্ধু বলে আমিও তোমাদের সাথে চলে যেতে চাই। এরপর তারা 6 জন মিলে চলে যায় পাশের একটি বগি। তখন নিরাপদ বগিতে থাকা একজন মহিলাকে দেখে খুব আপসেট লাগছিল। মূলত এই বগিতে আসার আগে স্যাং এর সাথে যে বৃদ্ধ মহিলাটি মারা গিয়েছিল সেই ছিল তার আপন বোন। এই মহিলাটি বুঝতে পারে এই বগিতে থাকা স্বার্থপর লোকগুলোর জন্যই তার বোনের এমন মৃত্যু হয়েছে। তাই মহিলাটি এই বগির স্বার্থপর লোকগুলোকে উচিত শিক্ষা নিজের চোখের সামনে দেওয়ার জন্য জম্বিতে ভরে থাকা বগি খুলে দেয়, আর মুহূর্তেই তাদের উপর নেমে আসে এক ভয়াবহ ধ্বংসলীলা। ফলে মারা যায় ওই বগির প্রায় সবাই।
হঠাৎ ট্রেনটি থেমে যায়। ট্রেনের চালক ফোনে বলে সামনের রেল লাইন নষ্ট হয়ে গিয়েছে, এই ট্রেন দিয়ে সামনে আর যাওয়া যাবে না। আমি বাদিকের একটি ট্রেন নিয়ে বুসানে যাব, তাই যারা আমার কথা শুনতেও বুঝতে পারছেন তারা ওই ট্রেনে দ্রুত চলে আসুন। তখন দেখা যায় ধ্বংসলীলা চলা ওই বগির ওয়াশরুমে স্বার্থপর লোকটি ও ট্রেন কর্মচারী লুকিয়েছিল। তারা ট্রেন চালকের ওই ঘোষণা শুনে তখন স্বার্থপর লোকটি ট্রেন কর্মচারীকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজে পালাতে থাকে। আর এদিকে বেঁচে যাওয়া সিওকো ও অন্যান্যরা বাদিকের ট্রেনে ওঠার জন্য রওনা দেয়। তখন হঠাৎ জ্বলন্ত একটা ট্রেন এসে তাদের ট্রেনে আঘাত করে, যার কারণে তারা সবাই ভয় পেয়ে যে যার মতো করে ছুটতে থাকে। এরপর দেখা যায় বেসবল প্লেয়ারও তার বন্ধু বাদিকের ট্রেনে যাওয়ার জন্য একটা দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সেই বগিতে পিছন দিক দিয়ে সে স্বার্থপর লোকটি চলে আসে এবং বেসবল প্লেয়ারের বন্ধুকে জম্বিদের দিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজে পালিয়ে যেতে থাকে। কিন্তু বেসবল প্লেয়ার তার বন্ধুকে এই অবস্থায় ফেলে যেতে চায় না। সে জানে তার বন্ধু এখন জম্বি হয়ে যাবে, তারপরেও সে তার সাথে থাকে। এক পর্যায়ে বেসবল প্লেয়ারের বন্ধু জম্বিতে পরিণত হয়ে যায় এবং তাকে কামড়ে দেয় এবং তাদের দুজনের যাত্রা এখানেই শেষ হয়ে যায়। এদিকে স্বার্থপর লোকটি নিজেকে বাঁচাতে নিরাপদ ট্রেনের দিকে প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু লোকটির পা মুচকে রেল লাইনের উপরে পড়ে যায়। এটি দেখে সরল মনে তাকে সাহায্য করতে আসে ট্রেনের চালক, কিন্তু স্বার্থপর লোকটি একটি কামড় খাওয়ার পরেও ট্রেন চালককে জম্বিদের দিকে ঠেলে ফেলে দেয় আর নিজে দৌড়াতে দৌড়াতে বাদিকের ট্রেনে উঠে পড়ে। আর বেচারা ট্রেন চালক এখানেই মারা যায়। অপরদিকে এখন সিওকোকে দেখানো হয় তারা চারজন এখন এমন একটা জায়গায় আটকে পড়েছে যেখানে তাদের উপর পড়ে আছে জম্বিতে ভরা একটি ট্রেন। জীবন বাজি রেখে সিওকো কোনো রকমে তার মেয়ে ও স্যাংয়ের স্ত্রীকে নিয়ে বের হতে থাকে, কিন্তু হঠাৎ তাদের উপরে পড়ে থাকা বগির কাঁচ ভেঙে সব জম্বি তাদের উপর পড়তে থাকে। এটি দেখে সেই পাগল লোকটি নিজের জীবন জম্বিদের কাছে উৎসর্গ করে দেয় আর বাঁচিয়ে দেয় সিওকো ও তার মেয়ে ও স্যাংয়ের স্ত্রীকে। তারা তিনজন দৌড়ে সেই বুসানগামী ট্রেনটি ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবে তাদের পিছন ছাড়ে না। একসাথে শত শত জম্বি পিছু নেয় তাদের। ট্রেনের পেছন ধরে তারা সবাই ঝুলতে থাকে এবং এতগুলো জম্বি একসাথে থাকায় ট্রেনের স্পিড কমতে থাকে। অনেক চেষ্টা করে সিওকো জম্বিদের লাথি দিতে দিতে ট্রেনকে মুক্ত করে ফেলে, কিন্তু সিওকো ট্রেন চালকের রুমে গিয়ে দেখে স্বার্থপর লোকটি এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। এরপর তার সাথে সিওকো এর এক ভয়াবহ ফাইট হয়, তবে শেষমেশ সিওকো তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু স্বার্থপর লোকটি পড়ে যাওয়ার আগে সিওকো এর হাতে একটা কামড় দিয়ে গিয়েছিল। তাই হাতের কামড় দেখে সিওকো বুঝে যায় তার মেয়েকে ছেড়ে যাবার সময় হয়ে গিয়েছে। তাই সে তার জ্ঞান থাকতে তার মেয়েকে ও স্যাংয়ের স্ত্রীকে ট্রেন চালকের রুমে ঢুকিয়ে দেয়। ছোট্ট সুয়ান তার বাবাকে কোনোভাবেই ছাড়তে চায় না, চোখের পানিতে ভাসিয়ে হলেও তার সাথে রাখতে চায়, কিন্তু সিওকোর তো আর সময় নেই। শেষে তার মেয়েকে ছেড়ে ট্রেনের একদম শেষ প্রান্তে এসে পড়ে। একদিকে মেয়ের বাবা হারানোর আর্তনাদ আর অন্যদিকে জম্বি হতে থাকা বাবার কষ্ট। সিওকো এমন সময় মনে করতে থাকে তার মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার কথা, একটু একটু করে বড় করার কথা। আর এইসব স্মৃতি মনে করতে করতে সে লাফ দেয় ট্রেন থেকে, নিজের মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় তার নিজের জীবন। এরপর দেখা যায় ট্রেন পৌঁছে গিয়েছে বুসানের স্টেশনে। সেখানে আর্মিরা দেওয়াল তুলে বন্দুক নিয়ে বসেছিল। তারা প্রথমে তাদেরকে জম্বি ভেবে শুট করে দিতে চাইলেও পরে তারা দেখতে পায় এরা দুইজন আসলে সুস্থ মানুষ। সুয়ান তার বাবাকে হারানোর কষ্টে গান গাইতে থাকে। আর্মিরা তখন তাদেরকে সুস্থ মানুষ হিসেবে বুঝতে পেরে তাদেরকে বাঁচিয়ে নেয়। গল্পটা এখানেই শেষ, তবে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটে ঠিক যেভাবে, তা হলো সিওকো অফিসে থাকাকালীন অতিরিক্ত লাভের আশায় বায়োটেক কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিয়েছিল, আর তখন সেই কোম্পানিটি ভয়াবহ লসের সম্মুখীন হয়। মূলত ওই কোম্পানিটি তখন এক ভয়ানক ভাইরাস নিয়ে কাজ করছিল, আর লসের কারণে তারা ওই ভয়ানক ভাইরাসের প্রজেক্টের জন্য তেমন কোনো টাকা খরচ করতে পারেনি, ফলে তাদের ভাইরাস লিক হয়ে যায়। আর এভাবেই পরবর্তীতে ঘটনাগুলো ঘটতে থাকে। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।